গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের আজ হিমুর বিয়ে। আজ থাকছে এর তৃতীয় পর্ব। রেনু হাত পা এলিয়ে ঘুমাচ্ছে। খালা আমাকেই পাঠিয়েছেন ঘুম ভাঙিয়ে তাকে খাবার টেবিলে নিয়ে আসতে। আমার গায়ে খালার কেনা উপহার, শার্ট প্যান্ট। হিমুর হলুদ পাঞ্জাবি বাথরুমের হ্যাঙ্গারে ঝুলছে। নিজের কাছে মনে হচ্ছে আমি অন্য কোনো চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের কারণে আমার কস্টিউম বদলে দেয়া হয়েছে। কস্টিউম ডিজাইনার খালা দূর থেকে লক্ষ্য করছেন। ডিরেক্টর সাহেব অপেক্ষা করছেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন বলা মাত্রই আমাকে অ্যাকশনে নেমে যেতে হবে। ঘুমন্ত রূপবতীকে ডেকে তুলতে হবে। ঘুমন্ত রূপবতী জেগে উঠবে, আমার হাত ধরবে, আমরা ছাদে চলে যাব। ডিরেক্টর সাহেব বলবেন, কাট। দ্বিতীয় দৃশ্যটি হবে ছাদে, ড্যান্স সিকোয়েন্স। আমরা নাচব। ভাড়া করে আনা বৃষ্টির লোকজন হেসে পাইপ দিয়ে আমাদের গায়ে পানি ঢেলে দেবে। ডিরেক্টর সাহেব বললেন, আর্টিস্ট রেডি? আমি বললাম, ইয়েস স্যার। ডিরেক্টর সাহেব বললেন, যখন অ্যাকশন বলবো তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে যাবেন। ক্যামেরা আপনাকে ফলো করবে, ভুলেও ক্যামেরার দিকে তাকাবেন না। হিরোইনকে গায়ে হাত দিয়ে ডেকে তুলবেন। গায়ে হাত দেবার আগে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকবেন। ঠিক আছে? ইয়েস স্যার। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমি ধীরে ধীরে এগুচ্ছি। হিরোইনের পাশে দাঁড়ানো মাত্র সে ধর্মর করে উঠে বসল। তাকে গায়ে হাত দিয়ে ডেকে তুলতে হলো না। সে বিস্মিত গলায় বলল, আপনি কে? আমি হিমু। ও আচ্ছা, হিমু। এই বিশ্রী পোশাকটা পরেছেন কেন? বিশ্রী? অবশ্যই বিশ্রী। আপনাকে অন্যরকম লাগছে এবং নোংরা লাগছে। আপনি আপনার হলুদ পাঞ্জাবিটা দয়া করে পরুন। ঠিক আছে, পরব। তার আগে চলো ছাদে যাই। ছাদে যাব কেন? ডিরেক্টর সাহেবের হুকুম, বৃষ্টি ভেজা সিকোয়েন্স হবে। সবাই হোস পাইপ নিয়ে রেডি। কী আবল তাবল বলছেন? হোস পাইপ নিয়ে রেডি মানে? আমি হতাশ গলায় বললাম, খালার দেয়া প্যান্ট শার্ট গায়ে দেবার পর থেকে এরকম হচ্ছে। মনে হচ্ছে আমি অভিনয় করছি। ডিরেক্টর সাহেব সব দেখছেন। উনি আবার এলেবেলে ডিরেক্টর না, কঠিন ডিরেক্টর। পান থেকে চুন, সুপারি, খয়ের যে কোনো কিছু খসলেই রেগে আগুন হন। আপনি বসুন তো। আমি বসলাম। রেনু আমাকে বিস্মিত করে দিয়ে হাসল। আমি বললাম, তোমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছে। রেনু বলল, আমি জানি। তাকে যে সৌন্দর্যে 10-এ 11 দিয়েছি সেটা জানো? না। 10-এ 10 সে নিজ যোগ্যতায় পেয়েছে, বাড়তি 1 দিয়েছি খুশি হয়ে। রেনু বলল, বাড়তি 1 যে শুধু দিয়েছেন তা না, 1 পুড়িয়া হিরোইনও দিয়ে এসেছেন। তা ঠিক। আপনি তাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাচ্ছেন, তাই না? অনেকটা সেরকম। আমি দেখতে চাচ্ছি তার কাছে প্রেম বড় না নেশা বড়। রিস্কি পরীক্ষা, ভুল পরীক্ষা। ভুল কেন? সে এখন একজন রোগী, হিরোইনাসক্ত রোগী। তার কর্মকাণ্ডকে আপনি সাধারণ দাঁড়িপাল্লায় মাপতে পারবেন না। সে এখন প্রেম নিয়ে মাথা ঘামাবে না, নেশা নিয়ে মাথা ঘামাবে। আমার ধারণা এর মধ্যেই পুড়িয়া সে খেয়ে ফেলেছে। আমি অনেকবার তাকে টেলিফোন করছি, সে ধরছে না। টেলিফোন সেটটা তাকে দিয়ে এসে আপনি ভালো করেছেন। থ্যাংক ইউ। কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলে থ্যাঙ্কস গ্রহণ করাই বিধি। আমি বিধি ভঙ্গ করে বললাম, ঘুম ভাঙার আগে কী স্বপ্ন দেখেছিলে? রেনু বলল, স্বপ্ন দেখছিলাম আপনাকে কে বলল? আমি বললাম, তোমার চোখের পাতা ঘন ঘন কাঁপছিল। একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে রেম। স্বপ্ন দেখার সময় এই ঘটনা ঘটে। রেনু বলল, আমি স্বপ্ন দেখছিলাম বাবা, মা এবং আমরা 3 জনে হেঁটে হেঁটে দূরে কোথায় যেন যাচ্ছি। আমি মাঝখানে, এক পাশে বাবা এবং অন্য পাশে মা। হঠাৎ মা করলেন কি, আমাকে ছেড়ে বাবার পাশে দাঁড়ালেন। বাবা মজা পেয়ে বললেন,
ইউ লস্ট, ইউ লস্ট। তখনই ঘুম ভাঙল। আপনি কি জানেন আমার বাবা অসম্ভব মজার একজন মানুষ? জানি, তোমার মা বলেছেন। আপনি কি জানেন তুর্য অসম্ভব গুণী একজন মানুষ? জানি। কিভাবে জানলেন? তুমি শুধুমাত্র রূপ দেখে কারো প্রেমে হাবুডুবু খাবার মেয়ে না, তোমাকে আকৃষ্ট করেছে তার গুণ। রেনু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ঠিক ধরেছেন। ইউনিভার্সিটির এক ফাংশনে সে খালি গলায় গাইল, বধূ কোন আলো লাগলো চোখে। চিত্রাঙ্গদার গান। হিমু, শুনুন কি হলো। গান শেষ হওয়া মাত্র আমি তার কাছে গেলাম। আমার চোখ ভর্তি পানি। আমি চোখ মুছতে মুছতে বললাম, এই শোনো, আমার নাম রেনু, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তুর্য কি বলল? তুর্য হাসি মুখে বলল, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে। এইটাও রবীন্দ্রনাথের গান। আপনি কি শুনেছেন? শুনেছি। তুর্যের মতো সুন্দর করে এই গান কেউ গাইতে পারে না। যতবার বৃষ্টি হয় ততবারই তুর্য আমাকে এই গানটা শোনায়। রেনুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, বৃষ্টিপাত তো নিজেই শুরু করে দিলে, এখন গান করবে কে? রেনু জবাব দিল না, কাঁদতেই থাকলো। রেনু যখন কাঁদে তখন তার 10 গজ রেডিয়াসের ভিতরে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আমি রেডিয়াসের ভিতর পড়ে গেছি। নিজেকে স্যাঁতস্যাঁতে লাগছে। স্যাঁতস্যাঁতে ভাব কাটাবার জন্য বললাম, রেনু, তোমার জন্য যে বিয়ের শাড়িটা কিনেছি, দেখো তো তার রঙটা পছন্দ হয় কি না। রেনু সঙ্গে সঙ্গে চোখ মুছে কঠিন গলায় বলল, বিয়ের শাড়ি মানে? আমি বললাম, বিয়ে উপলক্ষে আমি তোমাকে একটা শাড়ি দেব না? আমার ইচ্ছা ছিল সবুজ রঙের শাড়ি দেয়া। রবিবাবু কিছুতেই রাজি হলেন না। রবিবাবুটা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান তুর্য সবচেয়ে ভালো গায়। সবুজ রঙের বিষয়ে ওনার আপত্তি ছিল বলেই হলুদ। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? আপনি যে আবোল তাবোল বকে যাচ্ছেন এটা বুঝতে পারছেন? আমি কি বলছি মন দিয়ে শুনুন। আমি কখনো আপনাকে বিয়ে করতে রাজি হব না। আমি বললাম, এত জোর দিয়ে কোনো কথা বলবে না। আমার তো ধারণা সন্ধ্যার দিকেই তুমি আমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। হলুদ শাড়িটা যত্ন করে পরবে। রেনু কঠিন গলায় বলল, এই শালা, তুই এখন আমার সামনে থেকে দূর হ। এখন যাব? হ্যাঁ, এখন যাবি। আমি 1 থেকে 3 গুনব। এর মধ্যে না গেলে কোষে চড় বসাবো। 1, 2, 3 বলার আগেই উঠে পড়লাম। বিয়ের আগে স্ত্রীর চড়থাপ্পড় খাওয়ার কোনো মানে হয় না। মাজেদা খালা চোখ কপালে তুলে বললেন, তুই যাচ্ছিস কোথায়? একজনকে এখনো দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াত দিয়ে আসি। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবি না? বিয়ের দিন উপাস থাকতে হয়, এতে শরীর শুদ্ধ হয়। কে বলেছে? উপবাস শরীর মন দুইই শুদ্ধ করে। এই তথ্য তুমি কেন জানো না বুঝলাম না। তুমি রেনুকে নিয়ে খেতে বসো, আমি খাবো 3 কবুলের পর। 15 মিনিটের মধ্যে ফিরতে পারবি? তোর খালু 10-15 মিনিটের মধ্যে ফিরে আসবে। গাড়ি নিয়ে ফিরছেন? ফিরবে যখন গাড়ি নিয়েই তো ফিরবে। আমি বিড়বিড় করে বললাম, সর্বনাশ। খালা বললেন, সর্বনাশ কেন? সর্বনাশ কেন যথাসময়ে জানবে, এখন না। আমি ধূমকেতুর বেগে বের হয়ে গেলাম। ধূমকেতুর বেগে বের হয়ে যাওয়ার বাগধারা কিভাবে চালু হয়েছে তা কে জানে। আমরা যখন আকাশে ধূমকেতু দেখি স্থির অবস্থাতেই দেখি। হ্যালি সাহেবের ধূমকেতুকে দিনের পর দিন আকাশের একই কোণায় দেখা যেত। গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। রেনুর বাবাকে রিসিভ করে নিয়ে আসতে যাচ্ছি। আমার কোলে রেনুর খাতা। খাতার পাতা উল্টাচ্ছি। রেনু তার বাবা সম্পর্কে কিছু লিখেছে কিনা দেখছি। হোমওয়ার্ক করে যাওয়া। কয়েক পাতা উল্টাতেই পাওয়া গেল, আমার বাবা। চেহারা অপূর্ব, স্বভাব অপূর্বেরও 2 ডিগ্রি উপরে, বুদ্ধি অসাধারণ। তিনি মেনসা গ্রুপের সদস্য। যাদের আইকিউ অনেক বেশি তারাই মেনসার সদস্য হতে পারে। আইকিউ রেটিংয়ে বাবার আইকিউ বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক অ্যাসিমোভের চেয়েও বেশি। অ্যাসিমোভও একজন মেনসান। আমি বাবার মতো মেনসার সদস্য হতে চাই, তবে আমার আইকিউ ভালো না। আরেক জায়গায় লেখা,
অতি উঁচু আইকিউ লেভেলের মানুষদের বিষয়ে বাবার বক্তব্য। I found that high IQ people can be just as stupid as low IQ people, much more stupid. রেনুর বাবার এই মন্তব্য পড়ে আমি নিশ্চিত হলাম মানুষটা বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান এবং বিরাট বোকা, এই দু ধরনের মানুষের সঙ্গ আনন্দময়। দেখা যাক সময়টা কেমন কাটে। সাম্প্রতিক এক গবেষণায় চোখের জলের নানান গুণগান পাওয়া গেছে। চোখের জল কঠিন জীবাণু বিধ্বংসী, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম সমৃদ্ধ। ভাইরাসকে কোনো কিছুই কাবু করতে পারে না। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে চোখের জল নাকি কার্যকর। আমি এই মূল্যবান চোখের জলের অপচয় বর্তমানে লক্ষ্য করছি। ঘটনাটা ঘটেছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে লেখা, ডক্টর টি ফার্গুসেন জুনিয়র। ফার্গুসেন জুনিয়র রেনুর বাবা। আমি তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছি। খবর পাওয়া গেছে বিমান নেমেছে, যাত্রীরা ইমিগ্রেশনে আছে। আমার অপেক্ষা করতে ভালো লাগছে। চারপাশে চোখের জল দেখছি। মালয়েশিয়ার একদল শ্রমিক যাচ্ছে, তাদের বিদায় দিতে আত্মীয় স্বজনরা এসেছেন। এক একজনের সঙ্গে ৬-৭ জন করে। কে কার চেয়ে বেশি কাঁদবে সে প্রতিযোগিতা চলছে। এয়ারপোর্ট যদি চোখের পানি জমা করে রাখার সিস্টেম করত, তাহলে টনকে টন অশ্রু জমা করতে পারত। সেই অশ্রু নানান গবেষণায় ব্যবহার করা যেত। আমি যথেষ্ট আগ্রহ নিয়ে কান্না দেখছি। গ্রুপে গ্রুপে অশ্রু বিসর্জন। প্রতিটি গ্রুপের আবার একজন করে গ্রুপ লিডার। এই লিডার ডিসিশন দিচ্ছেন, অনেক হয়েছে, এখন ছাড়ো, বিমানে ওঠা লাগবে। একটা গ্রুপ পেলাম যেখানে কোনো কান্নাকাটি হচ্ছে না। পুরো গ্রুপে ভয়াবহ টেনশন, কারণ এই গ্রুপে পাসপোর্ট হারানো গেছে। পাসপোর্ট খোঁজা হচ্ছে। গ্রুপ লিডার সবাইকে ধমকাচ্ছেন। কিছুক্ষণ পরপর বলছেন, এত বড় ঘটনা কেমনে ঘটল? ব্যাবাকতে গরু গাধা, ব্যাবাকতে গরু গাধা। আশেপাশের লোকজনদের চোখে মুখে সমবেদনার লেশমাত্র দেখা যাচ্ছে না। সবার মুখের ভাব এমন যে বেকুবির স্বাস্থ্য হওয়া প্রয়োজন। পাসপোর্ট হারিয়েছে, ভালো হয়েছে। যার পাসপোর্ট হারিয়েছে তার বয়স অল্প, বোকা বোকা চেহারা, সে পুরোপুরি ভ্যাবদা মেরে গেছে। বেচারা মনে হয় সম্প্রতি বিয়ে করেছে। বউটি ছোটোখাটো, বয়সও মনে হয় অল্প, কিশোরী কিশোরী মুখ। গায়ে বিয়ের গয়না পড়েছে, তবে সেই গয়না দেখা যাচ্ছে না। টকটকে লাল শরীরে শরীর ঢেকে আছে। মাথায় 4 তারা আঁকা টিকলি পড়েছে। সে স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে শাশুড়ির ধমক খেল। শাশুড়ি চোখ মুখ শক্ত করে বলল, ঢং করবা না, ঢঙের সময় নাই। মালয়েশিয়ার যাত্রীরা একে একে ভিতরে ঢুকতে শুরু করেছে। পাসপোর্ট হারানো গ্রুপের গ্রুপ লিডার মেঝেতে বসে এখন মাথা চাপড়াচ্ছেন। বিড়বিড় করে বলছেন, হারামজাদারে জুতা মারা দরকার। আমার এখন উচিত এগিয়ে যাওয়া, কারণ ওদের হারানো পাসপোর্ট খুব সম্ভবত আমার কাছে। সবুজ রঙের একটা পাসপোর্ট আমি খুঁজে পেয়েছি। পাসপোর্টে টাই পরা এক যুবকের ছবি। যুবকের নাম সুরুজ মিয়া। পাসপোর্টের ছবির সঙ্গে কিশোরী বধূর স্বামীর চেহারার তেমন মিল নেই। তারপরেও আমি এগিয়ে গেলাম। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি সুরুজ মিয়া? যুবক হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোমার পাসপোর্ট পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে আমার হাতে চলে আসবে। চিন্তা করবে না। এত বেখেয়াল কেন? পুরো দলটায় প্রাণ ফিরে এলো। গ্রুপ লিডার মেঝে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার, আপনি এই হারামজাদা পুলার গাল বরাবর একটা থাপ্পড় দেন। বিয়ার পরে খালি বউ নিয়ে আসে, দুনিয়ার দিকে খেয়াল নাই। চোখের পাতি না ফেললা বউয়ের দিকে চায় থাকলে পাসপোর্ট তো মিসিং হইবই। দেন থাপ্পড়। আমি দিলাম থাপ্পড়। এই প্রথম থাপ্পড় খেয়ে কেউ একজন আনন্দে হেসে ফেলল। আমি বললাম, সুরুজ মিয়া, সবার কাছ থেকে বিদায় নাও, ইমিগ্রেশনে ঢোকার টাইম। সুরুজ মিয়া বলল, স্যার পাসপোর্টটা? আমি বললাম, পাসপোর্ট যথাসময় পাবে, আগে ভাগে দিব, আবার হারাবে। গ্রুপ লিডার বলল, অতি সার্থকতা কথা। পুলার গাল বরাবর আরেকটা থাপ্পড় দেন। আমি পাসপোর্টটা বের করে সুরুজ মিয়ার স্ত্রীর হাতে দিয়ে বললাম, শক্ত করে ধরে রাখো, শেষ মুহূর্তে তোমার স্বামীর হাতে দিবে। ধুম কান্না শুরু হয়ে গেল। গ্রুপ লিডার চিৎকার করে কাঁদছেন।
তার হাহাকারে এয়ারপোর্টের বাতাস ভারী হয়ে গেল। ও আমার সোনামানিক রে, আজ আমি গরিব অক্ষম বইলা তোমারে বিদেশে পাঠাইতেছি। যে দুনিয়ার কিছু বুঝে না সে ঘরে নয়া বউ ফালায়া যাইতেছে বৈদেশ। কেন এত গরিব হইলাম? আমার আদরের ধন চইলা যাইতেছে, আমি বাঁচব কেমনে? সবাই কাঁদছে। কাঁদছে না শুধু কিশোরী বউটি। স্বামীর পাসপোর্ট হাতে সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার পিছনে কেউ একজন দাঁড়িয়েছেন। ঘাড় ফিরিয়ে দেখি এক আমেরিকান প্রৌঢ়। তিনি হাত বাড়িয়ে বললেন, আই অ্যাম ফার্গুসন। হ্যালো। আমি বললাম, হ্যালো। সাহেব বললেন, এরা সবাই কাঁদছে কেন? ওদের একজন বিদেশে চলে যাচ্ছে, সেজন্যই কাঁদছে। সুরুজ মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে এখন এসেছে আমার কাছ থেকে বিদায় নিতে। আমাকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসাচ্ছে। স্বামীর ব্যাকুল কান্না দেখে কিশোরী বধূ কাঁদতে শুরু করেছে। সাহেব বললেন, তুমি কি ওদের কোনো আত্মীয়? আমি বললাম, না। আমি তাকালাম সুরুজ মিয়ার স্ত্রীর দিকে। কাঁদতে কাঁদতে সে চোখ লাল করে ফেলেছে। মেয়েটির সামনে দীর্ঘ দিবস রজনী বিচ্ছেদ। হে পরম করুণাময়, তুমি এই মেয়েটির বিচ্ছেদ যাতনা অসহনীয় করে দিও। মিলনে প্রেমিককে কখনো পাওয়া যায় না, তাকে পাওয়া যায় শুধুমাত্র বিরহে। রেনুর বাবা এখন সিটে হেলান দিয়ে নিদ্রা যাচ্ছেন। আমার সঙ্গে তার কথাবার্তা তেমন হয়নি। তিনি গাড়িতেই উঠেই আমাকে বলেছেন ইংরেজিতে, আমার মেয়েকে অন্য একটা বাড়িতে আটকে রেখে তার অপছন্দের একটি ছেলের সঙ্গে কেন বিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম বাংলায়। ভদ্রলোক বাংলা ভালো জানেন। আপনি তো নিজেই যাচ্ছেন, মেয়েকে জিজ্ঞেস করে জেনে নেবেন। তিনি বললেন, যে ছেলেটির সঙ্গে জোর করে আমার মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তার বিষয়ে তুমি কিছু জানো? জানি। ছেলে সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা দাও। ছেলে ভালো, তার বুদ্ধিও ভালো। আইকিউ কত তা বলা যাচ্ছে না। আমাদের দেশে আইকিউ মাপার ব্যবস্থা নেই। ছেলেটার মনও ভালো, মানুষের দুঃখ কষ্টে ব্যথিত হয়। উচ্চ শ্রেণীর দার্শনিক, চিন্তাভাবনা করতে ভালোবাসে। ছেলে কি করে? কিছুই করে না, ভ্যাগাবন্ড বলা যায়। তার সোর্স অফ ইনকাম কি? এর তার কাছে হাত পাতা, ভিক্ষাবৃত্তি বলতে পারেন। ফার্গুসনের চোখ থেকে ঘুম ঘুম ভাব উধাও হলো। তিনি অবাক হয়ে বললেন, ভিক্ষাবৃত্তি? ভিক্ষাবৃত্তিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয় না। আমরা সবাই কোনো না কোনোভাবে ভিক্ষা করি। আমাদের রাষ্ট্রও ভিক্ষুক রাষ্ট্র। দাতা দেশের ভিক্ষায় আমরা চলি। ফার্গুসন বিরক্ত গলায় বললেন, রাষ্ট্র আপাতত থাক, তুমি ছেলেটি সম্পর্কে বলো, আমি তার বিষয়ে জানতে চাই। আপনি কি জানতে চান? আপনি যা জানতে চান সবই আপনাকে জানাতে পারবো। আমি ওই ছেলের নারী নক্ষত্র জানি। কিভাবে জানো? আমি সেই ছেলে। আমার নাম হিমু। আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালাম। ধারণা করেছিলাম ফার্গুসন আমার আবেদন অগ্রাহ্য করবেন। তা করলেন না। হ্যান্ডশেক করতে করতে বললেন, আই সি। মেয়ের জামাইকে দেখে তিনি খুব আহ্লাদিত হলেন বলে মনে হয় না। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমার ধারণা তিনি ঘুমিয়েও পড়লেন। আমেরিকান শুনলেই বিশাল দেহি গোয়ার ধরনের মানুষের ছবি চোখে ভাসে। ভদ্রলোক সেরকমের না। মাঝারি স্বাস্থ্যের লম্বা একজন মানুষ। মুখে খোঁচা খোঁচা সাদা পাকা দাড়ি, মাথা ভর্তি চুল। মাথার চুল যথেষ্ট লম্বা। সবসময় রিডিং গ্লাস পরে থাকেন। চোখ দেখা যায়। চোখের নিচে অর্ধেক চশমা। যীশুখ্রিস্টকে নিয়ে ছবি বানালে এই ভদ্রলোককে নাম ভূমিকায় দেখা যেত। শুধু চোখে কন্টাক্ট লেন্স দিয়ে নীল করতে হবে। হিমু? জি স্যার। গাধার কাছে খড়ের মূল্য স্বর্ণের চেয়েও অনেক বেশি। আপনার কাছে কি আমাকে গাধা মনে হচ্ছে? তুমি এবং আমার কন্যা এই দুজনের মধ্যে একজন অবশ্যই খড় পছন্দ করে। সেটা কে আমার দেখার শখ আছে। আমার কেন যেন এখন মনে হচ্ছে আমার মেয়েই খড় পছন্দ করে। এরকম মনে করার কারণ কি? আমি নিজে খড় পছন্দ করি। আমার মেয়ে তো আমার মতোই হবে। ভালো কথা। তোমার এই গাড়িটা আরামদায়ক। আমি বললাম, আমার গাড়ি বলছেন কেন? আমি এমন গাড়ি পাবো কোথায়? এটা চোরাই গাড়ি। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? ঠাট্টা করছি না। চোরাই গাড়ি। যে কোনো মুহূর্তে আমাদের পুলিশ ধরতে পারে।
আর ইউ সিরিয়াস? জি স্যার। উনি গাড়ির ব্যাকসিটে মাথা রেখে আবারও চোখ বন্ধ করলেন। নাক ডাকার মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। অনেক মানুষের দুশ্চিন্তায় ভালো ঘুম হয়, উনি মনে হচ্ছে সেই শ্রেণীর। আমি তাকে নিয়ে যাচ্ছি হোটেল সোনারগাঁয়ে, সেখানে তার জন্য রুম বুক করা আছে। বিশ্ব রোডের কাছাকাছি এসে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামল। মোটর বাইকে চড়ে একজন পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে, তার চোখে সানগ্লাস। সে কোন দিকে তাকাচ্ছে, কী দেখছে সানগ্লাসের কারণে বোঝার উপায় নেই। আমার কাছে মনে হলো সে আমাদের গাড়ির নাম্বার প্লেট দেখছে। ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলা শুরু করেছে। অবস্থা মোটেই ভালো বোধ হচ্ছে না। খালু সাহেবকে না বলে গাড়ি নিয়ে বের হবার ব্যাপারটা ড্রাইভার মকবুল দুপুর থেকে টের পেয়েছে, তবে সে মোটেই ঘাবড়ায়নি। এখন ঘাবড়ে গেল। লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলেছে। মকবুল ইচ্ছা করলে এক টানে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারত, তা না করে দরজা খুলে এক দৌড়ে সে পগার পার। সে আগে কিছুদিন ট্রাক চালিয়েছে। ট্রাক ড্রাইভাররা ট্রাক ফেললে দৌড়ে পালানোয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়। মকবুলের দৌড় দেখে এই বিশ্বাস আমার দৃঢ় হলো। পুলিশ সার্জেন্ট সমানে বাঁশি বাজাচ্ছে। আরও পুলিশ জড়ো হয়েছে। বাঁশির শব্দে ফার্গুসন জুনিয়র জেগে উঠে বললেন, কি হয়েছে? আমি বললাম, খুব সম্ভবত আমরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে যাচ্ছি। বলো কি? আমাদের ড্রাইভার দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমিও দৌড় দিতাম, আপনাকে ফেলে পালাতে হয় বলে পালাইনি। বিপদ দেখে জামাই শ্বশুর ফেলে পালিয়ে যাবে, এটা ঠিক না। পুলিশ সার্জেন্ট গাড়ির দরজা খুলল। ফার্গুসন জুনিয়র সঙ্গে সঙ্গে 2 হাত উপরে তুললেন। আমেরিকান ট্রেনিং। পিস্তল হাতে পুলিশ দেখামাত্র আমেরিকানরা সুবোধ বালকের মতো 2 হাত উপরে তোলে। ফার্গুসনের দেখা দেখি আমিও হাত উপরে তুললাম। পুলিশ সার্জেন্ট বললেন, এটা তো চোরাই গাড়ি। আমি বললাম, ইয়েস স্যার, আপনি অতি সত্য কথা বলেছেন। গাড়ি কে চুরি করেছে? আমি চুরি করেছি স্যার। ড্রাইভার মকবুলের সহায়তায় চুরি। মূল পরিকল্পনা আমার। বিদেশি এই সাদা চামড়া কে? উনি আমার শ্বশুর স্যার। তোমার শ্বশুর? উনি তোমার শ্বশুর? এখনও শ্বশুর হননি। আজ রাত 9টার মধ্যে হয়ে যাবেন ইনশাল্লাহ। ওনার একমাত্র মেয়েকে আমি বিবাহ করছি। বিয়ের শাড়ি কেনা হয়েছে, হলুদ রঙের শাড়ি। ইচ্ছে করলে শাড়িটা দেখতে পারেন, আমার সঙ্গেই আছে। সার্জেন্ট এক চর কষালেন। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে যতটা ব্যথা পাওয়ার কথা ততটা পেলাম না। আমার হাতে সঙ্গে সঙ্গে হাতকড়া পরিয়ে রাস্তার একপাশে টেনে নিয়ে যাওয়া হলো। ফার্গুসন সাহেব আমেরিকান বলেই হয়তো তার হাতে হাতকড়া পরানো হলো না। তাকেও রাস্তার অন্য পাশে নিয়ে যাওয়া হলো। বেচারা পুরো ঘটনায় খুবই হকচকিয়ে গিয়েছে। শুরুতে হাত মাথার উপর তুলেছে, এখনও নামায়নি। পুলিশ সার্জেন্ট আরও 2 জন এসেছে। তারা বিদেশি আসামি দেখে মহা উৎসাহে ক্রস এক্সামিনেশন শুরু করে দিয়েছে। এই গাড়ি যে একটা চোরাই গাড়ি, এটা তুমি জানো? গাড়িতে ওঠার পর জেনেছি, আগে জানতাম না। এই গাড়ি যে একটা প্রাইভেট কারকে পেছন থেকে কয়েকবার ধাক্কা দিয়েছে, গাড়ির আরোহীদের মেরে ফেলার চেষ্টা করেছে, এটা জানো? না। ওই গাড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এক শ্যালক ছিলেন। উনি গাড়ির নাম্বার নোট করে পুলিশকে জানিয়েছেন। আমি কিছুই জানি না। তুমি কি আন্তর্জাতিক ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত? না। তোমার কাছে কি কোনো ড্রাগস আছে? আমার কাছে কোনো ড্রাগস নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফার্গুসন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমি পুলিশ সার্জেন্টকে বললাম, স্যার, উনি নির্দোষ মানুষ, ওনার কাছে কিছুই নাই। তবে আমার কাছে 1 পুড়িয়া হিরোইন আছে। আমি 2 পুড়িয়া কিনেছিলাম। 1 পুড়িয়া একজনকে দিয়েছি, আরেকটা নিজের কাছে রেখে দিয়েছি। ফার্গুসন জুনিয়র বিড়বিড় করে বললেন, মাই গড। পুলিশ সার্জেন্ট তাকে জিজ্ঞেস করলেন, হলুদ পাঞ্জাবি পরা এই ছেলেকে কি আপনি চেনেন? না। আরেকবার জিজ্ঞেস করছি, তাকে চেনেন? অবশ্যই না। তাকে চেনেন না, কিন্তু তার চোরাই গাড়িতে ঘুরছেন, এটা কেমন কথা? ফার্গুসন চুপ করে গেলেন। তিনি হতাশ চোখে আমার দিকে তাকাচ্ছেন। সার্জেন্ট ধমক দিলেন, চুপ করে থাকবেন না, কথা বলুন। ফার্গুসন চাপা গলায় বললেন, তাকে আমি আজ এই প্রথম দেখলাম। তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এই তথ্য কি সঠিক? আমি কিছুই বলতে পারছি না। আমি অত্যন্ত কনফিউজড। থানায় চলুন।
ফার্গুসন হতাশ গলায় কয়েকবার বললেন, ও মাই গড, ও মাই গড। পুলিশের প্রিজন ভ্যান চলে এসেছে। আমাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সিট বলে কিছু নেই। গাড়ির ছাদ থেকে হুকের মতো ঝুলছে, হুক ধরে দাঁড়িয়ে থাকা। ফার্গুসন বললেন, আমাকে সত্যি করে বলো তো, তোমার সঙ্গে কি আমার মেয়ের বিয়ে হচ্ছে? জি স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারারই কথা। এই জন্যই কবি বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ, আই লং ফর ওয়েট অ্যান্ড স্ট্রেংথ টু ফিল দ্য আর্থ অ্যাজ রাফ টু অল মাই লেন্থ। ফার্গুসন বললেন, এই কবিতা কার লেখা জানো? আমি বললাম, জানি স্যার, রবার্ট ফ্রস্ট, আপনার প্রিয় কবি। রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি জানলে কিভাবে? আপনার কন্যা রেনুর খাতা পড়ে জেনেছি। 4 লাইনের এই কবিতা রেনুর খাতায় পেয়েছি। মুখস্থ করে রেখেছিলাম, সুযোগ মতো আবৃত্তি করে আপনাকে চমকে দেবার জন্য। আপনি কি চমকেছেন? ফার্গুসন জবাব দিলেন না, কঠিন চোখে তাকিয়ে রইলেন। আপনাকে চমকে দেবার আরও ব্যবস্থা আমার কাছে আছে। আপনার অনুমতি পেলে চেষ্টা করে দেখতে পারি। তুমি চুপ করে থাকলে খুশি হব। এই গাড়ি কতক্ষণে থানায় পৌঁছবে বলতে পারো? দেরি হবে। বিভিন্ন জায়গা থেকে অপরাধী ধরে ধরে সন্ধ্যাবেলায় থানায় নিয়ে যাবে। তবে সত্যি কথা বলতে কি, আমরা দুজনই ভাগ্যবান। আমরা ভাগ্যবান? অবশ্যই। আমাদের দেশের র্যাব নামের এক বস্তু আছে। এরা আসামি ধরে কিন্তু থানায় জমা দেয় না। তারা কি করে? তারা থানা, কোর্ট, হাজত এইসবের ঝামেলা যেতে চায় না, মেরে ফেলে। মেরে ফেলে মানে? কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, তোমাকে ছেড়ে দিচ্ছি, দৌড় দাও। ঝেড়ে দৌড় দেবে। খবরদার পিছনের দিকে তাকাবে না। অপরাধী ঝেড়ে দৌড় দেয়, তখন পেছন থেকে গুলি। ফার্গুসন তাকিয়ে আছেন। আমি হাসি মুখে বললাম, এজন্যই আপনার প্রিয় কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ। আমরা হাজতে বসে আছি। হাজতবাস আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা না। আমার খারাপ লাগছে না। দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে থাকার আলাদা আনন্দে আছে। নিজেকে সক্রেটিস মনে হয়। সক্রেটিস তার শেষ সময় এরকম ছোট্ট একটা ঘরে পা ছড়িয়ে বসেছিলেন। তার সামনে ছিল হেমলক বিষের পেয়ালা, হাতে জল্লাদ। সক্রেটিস জল্লাদকে বললেন, আশা করি তুমি তোমার কাজ ভালো মতো জানো। পেয়ালায় চুমুক দিয়ে শেষ করার পর আমার কি হবে বলো তো? জল্লাদ বলল, প্রথমে আপনার 2টা পা ভারী হয়ে যাবে, তখন বুঝতে হবে বিষক্রিয়া করতে শুরু করেছে। তখন আপনি শুয়ে পড়বেন। ঘুমে আপনার চোখ জড়িয়ে যাবে। সক্রেটিস অবাক হয়ে বললেন, পুরো ব্যাপারটা ঘুমের মধ্যে ঘটলে আমি মৃত্যু অনুভব করব কিভাবে? আমি মৃত্যু অনুভব করতে চাই। সক্রেটিস তার চারপাশের জগৎ সবসময় অনুভব করতে চাইতেন। আমরা সাধারণ মানুষ, আমরা অনুভবের ধার ধারি না। ডক্টর ফার্গুসন হতভম্ব অবস্থায় আছেন। মনে হচ্ছে তিনি এখন জাগতিক সমস্ত অনুভবের ঊর্ধ্বে। একবার তিনি শুধু তুর্যকে দেখে বললেন, এই ছেলেটিও কি ক্রিমিনাল? আমি বললাম, জি। এমন রূপবান, ইনোসেন্ট লুকিং ইয়াং ম্যান, সে ক্রিমিনাল? ক্রিমিনালের চেয়েও বড়, সে ড্রাগ অ্যাডিক্ট। তুমি তাকে চেনো কিভাবে? আমি জবাব না দিয়ে হাসলাম। ডক্টর ফার্গুসন বললেন, ছেলেটির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। কথা বলুন। তোমাদের আইন কি বলে? ক্রিমিনালরা কি নিজেদের মধ্যে কথা বলতে পারে? ক্রিমিনাল তো ক্রিমিনালের সঙ্গে কথা বলবে। সাধু কথা বলবে সাধুর সঙ্গে। আপনি নিজেও ক্রিমিনাল, গাড়ি চোরদের সঙ্গে যুক্ত। আপনি অন্য আরেকজন ক্রিমিনালের সঙ্গে কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক। এই জটিল সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? তোমার কি মনে হয় না আমার একজন লয়ারের সঙ্গে কথা বলা উচিত এবং আমার অ্যাম্বাসিকেও জানানো উচিত? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ফার্গুসন বললেন, আমার ইউরিনেট করার প্রয়োজন হয়ে পড়েছে। এখানে বাথরুমের ব্যবস্থা কি? জটিল অবস্থা হলে পুলিশ ভাইদের হাতে পায়ে ধরে বাথরুমে যাওয়া যায়। সবসময় পুলিশ ভাইরা রাজি হন না। তখন কি করা হয়? কাপড় চোপড় নষ্ট করতে হয়। আপনি বরং এই ছেলের সঙ্গে কথা বলুন, জটিল কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করুন। তাহলে বাথরুমের ব্যাপারটা আপাতত ভুলে থাকতে পারবেন। ফার্গুসন তুর্যের দিকে এগিয়ে গেলেন।
সংকোচের সঙ্গে হাত বাড়িয়ে বললেন, হ্যালো। সূর্য নিখুঁত ইংরেজিতে চমৎকার উচ্চারণে বলল, আপনি রেনুর বাবা। আপনার সঙ্গে পরিচিত হয়ে সম্মানিত বোধ করছি। ফার্গুসেন হতভম্ব। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, তুমি আমাকে চেনো কিভাবে? সূর্য বলল, আমি আপনার অনেক ছবি দেখেছি, রেনুর কাছে দেখেছি। রেনুর সঙ্গে তোমার পরিচয় আছে? জি। তুমি কি সেই ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্ট যার কাছ থেকে আমার মেয়েকে আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে? জি। তোমাকে দেখে মনে হয় না তুমি অ্যাডিক্ট। তুমি কি সত্যি অ্যাডিক্ট? জি, একসময় ছিলাম, এখন ছেড়ে দিয়েছি। কবে ছাড়লে? আজই ছেড়েছি। আজ সকাল 11টায় ছেড়েছি। আবার কখন ধরবে? মনে হয় না আবার ধরব। হাজতখানায় আমাকে এক পুরিয়া হিরোইন দেয়া হয়েছে, এখনও ব্যবহার করিনি। পকেটে নিয়ে বসে আছি। কাজেই আমি এখন নিশ্চিত যে আমার ভিতর মানসিক শক্তিটা তৈরি হয়েছে। হাজতে তোমাকে এই হিরোইন কে সাপ্লাই দিল? সূর্য হাত ইশারায় আমাকে দেখিয়ে দিল। ফার্গুসেন আমার কাছ থেকে একটু সরে বসলেন। তিনি এখন আমার দিকে ভীত চোখে তাকাচ্ছেন। যে মানুষ থানা হাজতে হিরোইন সাপ্লাই করে সে সহজ ব্যক্তি না। তার কাছ থেকে দূরে থাকা যায় ততই ভালো। হাজতের ঘর ছোট, বেশি দূরে যাওয়া সম্ভবও না। আমি উদাস মুখে বসে আছি। মহান দার্শনিকের মতো জীবনকে অনুভব করার চেষ্টা করছি। কী ঘটছে আমার চারপাশে? তেমন কিছু ঘটছে না। সূর্য এবং ফার্গুসেন নিচু গলায় কথা বলছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা একে অন্যকে পছন্দ করেছেন। ফার্গুসেনের পছন্দের মাত্রাটা বেশি, কারণ তিনি সূর্যকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। সূর্য আগ্রহ করে শুনছে, তার চোখ জ্বলজ্বল করছে। হাজতের এক কোণায় কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। প্রচণ্ড গরমে কম্বল মুড়ি দিয়ে সে কেন শুয়ে আছে সেই রহস্যও ভেদ হচ্ছে না। মেঝেতে কেউ চা ফেলেছে। চায়ের উপর কিছু মাছি ভনভন করছে। আমি ক্ষীণ সন্দেহ কম্বল মুড়ি দেওয়া লোকটা মৃত। গায়ে যাতে দাগ না পড়ে তার জন্য কম্বল দিয়ে মুড়িয়ে পেটানোর একটা বিশেষ পদ্ধতি পুলিশের আছে। হঠাৎ হঠাৎ পদ্ধতিতে সামান্য গণ্ডগোল হয়, আসামি মারা যায়। পুলিশের তাতে তেমন অসুবিধা হয় না। হার্ট অ্যাটাকে মানুষ তো কতই মরে। পুলিশের ডেড বডি ডিসপোজেবল সিস্টেমও ভালো। কম্বল মোড়া মানুষটা যে মৃত তা ভাবার পিছনে আমার প্রধান কারণ হচ্ছে কয়েকটা পিঁপড়ার শাড়ি ওই দিকে যাচ্ছে। পিঁপড়ার শাড়ি কখনো জীবন্ত মানুষের দিকে যায় না। জীবন্ত মানুষকে পিঁপড়ারা ভয় করে। আমি চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিলাম। হাজত নাটকের জবনিপাতের সময় হয়ে গেছে। যে কোনো সময় গাড়ি উদ্ধারের জন্য খালু সাহেব আসবেন। হাজতে তার বন্ধুকে দেখে যতটুকু বিস্মিত হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বিস্মিত হবেন। ফার্গুসেন হাজত থেকে একা বের হবেন না, সূর্যকে নিয়ে বের হবেন। হাজত নাটকের জবনিকা ঘটবে।